এখানে দুখানা সেন্টেন্স লেখা আছে। প্রথমটা হচ্ছে the patient had died after the doctor had come, আর সেকেন্ডটা লেখা আছে the patient had died after the doctor had come। এর মধ্যে সঠিক কার কোনো প্রেফারেন্স আছে? এক একটা মনেই হয় না কি যুক্তি বল এক একটা এটা কি মনে হচ্ছে ঠিক তাই তো? আচ্ছা এটা এখানে এটা মনে হচ্ছে ঠিক আসলে হচ্ছে তো এটা যদি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকেই নেওয়া সরি পাস্ট পারফেক্ট টেন্স থেকেই নেওয়া হয়েছে তোমরা তো পাস্ট পারফেক্ট টেন্স হয়নি না পাস্ট পারফেক্ট টেন্স হয়নি না তো সেই ক্ষেত্রে বলতে পারো যদি যে প্রথমে ঠিক ছিল সেকেন্ডটা প্রথমটা ঠিক কিসের জন্য ওটা প্রথমটা হচ্ছে আপনার ওই পাস্ট ইনডিফিনাইটে আছে পাস্ট পারফেক্টে আছে আচ্ছা এই যে সেন্টেন্স এই দুটোর মধ্যে কিন্তু আরেকটা যদি এইভাবে লিখতে পারতাম the patient died before the doctor had come এই যে সেন্টেন্সটা লিখলাম একদম প্রথমে আর একদম শেষে যে সেন্টেন্সগুলোর মধ্যে শুধু পার্থক্য রয়েছে এই লিঙ্কারটা হ্যাঁ এখানে রয়েছে আফটার আর এখানে দেখা যাচ্ছে বিফোর এখন এই দুটো লিঙ্কারই কিন্তু ডিটারমাইন করাবে whether the sentence is wrong or right এখন সেন্টেন্সটা রাইট হবে না রং হবে বুঝলো কিসের উপরে ওই লিঙ্কারটার উপরে আমাদের মাথায় রাখা দরকার যখনই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে ডেফিনেটলি देयर মাস্ট বি টু পার্টস একটা পার্টে থাকছে ফার্স্ট পারফেক্ট টেন্সের যে কোর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আর ঠিক তার পরবর্তী পার্টে থাকছে একটা সিম্পল পাস্ট টেন্স এখন এই সিম্পল পাস্ট টেন্সটাকে আমি লিখব কোথায় এর উপর দিয়েই আগের পরীক্ষার সমস্ত রকমের এরর কারেকশন দেয়া হয় যদি সেটা পাস্ট পারফেক্ট টেন্স রিলেটেড হয়ে থাকে কতটা বোঝা যাচ্ছে এখন এই সেন্টেন্সগুলোকে আমি যখন দেখব আমি খেয়াল করে দেখি না যে আফটার দেয়া আছে না বিফোর আছে আফটার মানে কি আফটার মানে হচ্ছে পরে আর বিফোর মানে কি আগে আগে তাহলে এখানে সবথেকে ভালো হচ্ছে আগে আগে পরে পরে আগে আগে পরে পরে মানে এইটুকুর অর্থ হচ্ছে এই যদি সেন্টেন্সটাতে আমার আফটার নামক লিঙ্কার থাকে আফটার মানে কি পরে তাহলে হ্যাড যুক্ত হওয়া পার্টটা অবশ্যই লিঙ্কারটার পরে থাকতে হবে বোঝা গেল না যদি লিঙ্কার আমার আফটার হয়ে থাকে এই যে আফটার আছে তাহলে হ্যাড যুক্ত হওয়া পার্টটা কিন্তু আমার পরে থাকতে হবে আর যদি লিঙ্কারটা বিফোর হয়ে থাকে তাহলে হ্যাড যুক্ত হওয়া অংশটা ডেফিনেটলি উইল বি ইউজড বিফোর দা লিঙ্কার ফর এক্সাম্পল দা পেশেন্ট ডাইড বিফোর দা ডক্টর হ্যাড কাম এখন বিফোর দেয়া আছে বিফোর মানে কি আগে আগে তাহলে হ্যাড যুক্ত হওয়া পার্টটা আগে থাকা উচিত না শেষে থাকা উচিত আগে 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 হলে তো আগেই থাকবে তাহলে এখানে কি আগে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না তাই তো অবশ্যই আচ্ছা তাহলে ওটা তো দুটোই ঠিক আছে কোনটা দুটোই ঠিক আছে আগে the patient had died after মানে কি পরে পরে হলে তো পরেই থাকা দরকার এটা আমি ওখানে হ্যাড যুক্ত হওয়ার পরটা আগে দেখতে পাচ্ছ না পরে দেখতে পাচ্ছ
মানে আগেও বলতে চাইছি আগেও হেড আছে পরেও হেড আছে মানে হেড রাইট আছে আবার নিচেতে না, হেড ডাউন হ্যাঁ, ঠিক আছে, আমি সেখানেই আসছি। প্রথমত এইটুকু বোঝা গিয়েছে, আমি যেটা বললাম। দ্বিতীয়ত এখানে হেড আছে, এখানে হেড আছে। এখন পাস্ট পারফেক্ট টেন্স তো ডাবল হার্ড থাকতেই পারে না। মানে এটাকে যদি একটা ঠিক দিই তো এটাকে আমার দুবার ভুল দিতে হবে। প্রথমটাকে একটা ঠিক দিলে সেকেন্ডটাকে দুখানা ভুল দিতে হবে, কারণ দুটো দিক দিয়ে এটা ভুল আছে। এটা বোঝা গিয়েছে? এইরকম এরর কারেকশন প্রচুর হয়, এবং 8খানা পার্ট অফ স্পিচ আছে। 8টা পার্ট অফ স্পিচ ভাঙলে দেখতে পাওয়া যাবে ন্যূনতম 64খানা তার শাখা প্রশাখা বেরিয়ে গেছে। তাদের প্রত্যেকের উপর থেকেই এরর কারেকশন করা যায়। তোমরা বলো এরর কারেকশন কতটা পর্যন্ত করা হয়েছে? এবার স্যার হচ্ছে কি বইয়ে একটা বই নিয়ে এসে বই থেকে পিকচার তুলে আর থেকে করতে দেয় আমাদের। আমি জানি না। আমি ওনার কথা সম্পর্কে কোনো সমালোচনা করবো না, কিছুই শুনবো না। কিন্তু তোমরা কতটা করেছো? এর উত্তর হতে পারে অনেকটাই করেছি বা কিছুই করিনি। মোটামুটি করেছি। মোটামুটি করেছো। আচ্ছা, তাহলে আমি আজকে প্রথমে একটা চ্যাপ্টার স্টার্ট করছি যার নাম হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, আমি সিনট্যাক্স থেকে অল্প বিস্তর কিছু লেখা আছে, লিখতে থাকবো, এগুলো পরে পরে কাজ আসলে। A singular subject, তোমার নামটা কি? সৌমিক। পাশের জন সুদীপ। ঠিক আছে, a singular subject takes a singular verb. a singular subject takes t a, আচ্ছা লিখে দিচ্ছি, কিন্তু কলমে খালি নেই। ওই ম্যাম a singular subject takes t a k e s or take a singular verb. takes a singular one A singular subject takes a singular তোমাদের একটা কথা প্রথমেই বলি, তোমরা অনেকেই মোটামুটি পড়াশোনার সঙ্গে ডিট্যাচড হয়ে আছো, যে কোনো ভাবেই হোক। যদি কোথাও বুঝতে না পারো জিজ্ঞেস করো, আমি একের জায়গায় একাধিকবার বলতে প্রস্তুত আছি। সংকোচ বোধ করে যদি নিজেকে সাপ্রেস করো তাহলে সমস্যাটা হবে, তা নাহলে হবে না। এখানে কি লিখলাম? আ সিঙ্গুলার সাবজেক্ট টেকস আ সিঙ্গুলার ভার্ব and a plural subject takes a plural verb. takes or takes হ্যাঁ, এর বাংলাটা নিশ্চয়ই বোঝা গিয়েছে যে একটা সিঙ্গুলার সাবজেক্ট একটা সিঙ্গুলার ভার্ব নেবে, এবং ভার্বটা যদি প্লুরাল হয়ে থাকে ডেফিনেটলি সে একটা প্লুরাল ভার্ব নেবে। এই হচ্ছে এর অর্থ। এখন কথা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট কাকে বলে আর প্লুরাল সাবজেক্টই বা কাকে বলে, জানা আছে? একের অধিক হলে প্লুরাল, আর যদি ওটা একই সীমাবদ্ধ থাকে তাহলে সিঙ্গুলার। এখন এই ভার্বগুলোকে কিভাবে ডিটারমাইন করা যাবে whether these are singular or plural? যেমন এখানে লিখলাম রামা। আচ্ছা, রামাটাকে সিঙ্গুলার সাবজেক্ট বলবো না প্লুরাল সাবজেক্ট বলবো? এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যদি আমি বলতাম দে, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। তাহলে সাবজেক্টটা যখন আমার সিঙ্গুলার হচ্ছে আমি ডেফিনেটলি এর পরে ইজ ব্যবহার করব। যদি আমি গো ব্যবহার করি তাহলে আমাকে কি লিখতে হবে? সাবজেক্টটা তো সিঙ্গুলার হয়েছে। এখন এই যে গো নামক ভার্বটা আছে, আমি গো নামক ভার্বটাকে কোন ফর্মে বসাবো? স্যার আইএনজি যোগ করতে হবে।
বইয়ে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা এর পরে কি বসাবো? দে আর যদি গো ব্যবহার করতে চাই ওয়েট গো। এখন বইয়ের সঙ্গে তোমরা যেটা প্রপোজ করছো যে আইএনজি যোগ করতেই হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় কেবলমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, ওয়েদার পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার কন্টিনিউয়াস যদি আমি লিখতে চাই তাহলে তো আমার একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়বে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কোন কোন অক্সিলারি আসে? পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে was were, আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে shall be আর will, শুধু shall বা will। কিন্তু আমি তো শুধুমাত্র গো ভার্বটাই লিখেছি, তাই আইএনজি যুক্ত করে বসানোর মতো এখানে কোনো উপায় নাই। দেখো তোমাদের মনে পড়ে যাবে, হয়তো বহুবার শুনেছো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো রামাটা কোন পারসন? পারসন কত রকমের আছে জানো? জানো না? পারসন তিনটা আছে, একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে থার্ড পারসন। যে বাংলায় আছে প্রথম পুরুষ, আর তারপর তৃতীয় পুরুষ হবে না, তৃতীয় পুরুষ হয় না। তো এই যে রামাটা কোন পারসন? রামাটা হচ্ছে থার্ড পারসন। রামা বলতে গেলে কতজনকে বোঝানো হচ্ছে? একজনকে। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, আর এটাকে মনে রাখার একটা বাঙালি পদ্ধতি আছে, আমি আমরা তুমি তোমরা। শুধু এইটুক মাথায় রাখলেই হবে। এইটুক ছাড়া জগতে যত যত প্রাণী আছে, কীট পতঙ্গ যা কিছু রয়েছে সবটাই কিন্তু থার্ড পারসন। এই আমি আমরা তুমি তোমরা কেবল এইটুকুই হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন। এর মধ্যে যে দুটো আছে, প্রথম দুটো আমি এবং আমরা, এটা হচ্ছে প্রথম পারসন। দ্বিতীয়ত যে তুমি এবং তোমরা, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আর রেস্ট অফ অল, বাদ বাকি যা কিছু রয়েছে, মা বাবা ভাই কাকা ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে না তুমি তোমরা, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজিও হচ্ছে ইউ, এবং দুটো ক্ষেত্রেই সেকেন্ড পারসন। আর বাদ বাকি যা কিছু রয়েছে টোটালটাই হচ্ছে তোমার থার্ড পারসন। বোঝা গিয়েছে পারসনটা? তাহলে আমার বাবা কোন পারসন হবে? যতই আমার বাবা হোক না কেন সে থার্ড পারসন। এই যে হাত, এটা কোন পারসন হবে? এ থার্ড পারসন হবে। যতই আমার সঙ্গে শত্রুতা করুক আর মিত্রতা করুক, এটা ডেফিনেটলি থার্ড পারসন। এর পরবর্তীতে আসলো সিঙ্গুলার না প্লুরাল। যদি এককে নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, যদি একাধিককে নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে প্লুরাল। ফর এক্সাম্পল, এই যে রামটা লিখলাম, রামের মাধ্যমে আমরা বুঝতেই পারলাম রাম না আমি না আমরা, না তুমি না সে তোমরা, তাহলে থার্ড পারসন হয়ে গেল। আবার এই রামের মাধ্যমে বোঝানো হয়েছে কতজনকে? একজনকে। তাহলে এ কে হচ্ছে? এ সিঙ্গুলার। তাহলে দুটোকে যদি আমরা এক জায়গায় করি, পারসনের দিক দিয়ে থার্ড, নাম্বারের দিক দিয়ে সিঙ্গুলার, দুটো মিলেমিশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই ভার্বের সঙ্গে আমার ইজ বা ইএস যোগ করতে হবে। হি রাম গোস, ব্যাপারটা বোঝা গিয়েছে? আবার এই যে দে আছে, যদি পার্সনগত দিকটাকে বিচার করি তাহলে কি পাবো? এটা হচ্ছে থার্ড পারসন। একদম গোলাবে না, আর এমন নয় যে তোমাকে স্রোতের অনুকূলে বলার জন্য কিছু একটা ভুল বলতে হবে, তুমি ভেবে চিন্তেই বলো। এই যে দে, দে মানে কি? আমি আমরা তুমি তো আমরার মধ্যে পড়ছে পড়ছে না, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে একটা থার্ড পারসন। এখন এই যে দে নামক থার্ড পারসন একজনকে নির্দেশ করে না একাধিক জনকে নির্দেশ করে? একাধিক জন, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এই ক্ষেত্রে কিন্তু এস বা ইএস বসার কোনো ঝামেলা ঝক্কি নেই। ব্যাপারটা বোঝা গিয়েছে? তাহলে আমরা বললাম কি, যদি একটা সাবজেক্ট সিঙ্গুলার হয় তার ভার্বটা সিঙ্গুলার, যদি সাবজেক্টটা প্লুরাল হয়েছে তার ভার্বটা প্লুরাল। এটা হচ্ছে সিনট্যাক্সের একটা বেসিক কনসেপ্ট। আমরা এর পরে হয়তো একাধিক টন্স এন্ড টন্স পড়ব, কিন্তু কোন ক্ষেত্রে এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাকে আমরা ইনফ্রিঞ্জ বা ভায়োলেট করতে পারবোই না। বোঝা গিয়েছে? সেকেন্ড নিয়মটা লেখা যাক। এই উদাহরণগুলো টুকে নাও, রামের পরে ইজ আর দের পরে আর। হয়তো জানো, হয়তো মনে হচ্ছে উদাহরণগুলো খুব একটা কাজের নয়, কিন্তু পরবর্তী উদাহরণগুলো খুব কাজে থাকে।
তো দেয়ার বই হবে তাই তো? হ্যাঁ দেয়ার বই হবে না না, তুমি একদম ভুল বলছো, সেখানে একটা স্ল্যাশ চিহ্ন দেয়া আছে। আচ্ছা এর মানে বলে দিই, এই যে আর রয়েছে, আর তো একটা স্বতন্ত্র ভাগ, এই যে গো আছে, গো তো একটা স্বতন্ত্র ভাগ। আমি তো শুধুমাত্র একখানা ভার্ব ইউজ করতে পারবো এরকম ভাবে বাধ্যবাধকতায় জড়িয়ে নেই, আমি যতগুলো ভার্ব আছে সব ইউজ করতে পারি। সেই ভার্বটাকে ইউজ করব কোন ফর্মে, প্রত্যেকটা ভার্বেরই একটা করে সিঙ্গুলার ফর্ম পাবে, একটা করে প্লুরাল ফর্ম পাবে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় সিঙ্গুলার ফর্ম, যদি সাবজেক্টটা প্লুরাল হয়ে থাকে প্লুরাল ফর্ম। এই যে আরটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। আর যদি যাওয়া নামক ভার্ব দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে চাই, যাওয়া নামক ভার্বটাকে আমি গো করতে পারি, যাওয়া নামক ভার্বটা আমি গোস করতে পারি। এই গোটা হচ্ছে তোমার প্লুরাল, এদিকে দেখো এই গোটা হচ্ছে প্লুরাল আর গোসটা হচ্ছে সিঙ্গুলার। আমি একটু আগেই লিখেছি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। রাম সিঙ্গুলার ছিল তাই রামের জন্য গোস বসিয়েছি, দে প্লুরাল তাই তার জন্য গো বসিয়েছি। বুঝতে পারোনি? আরেকবার বললে হবে। একদমই, তুমি একবার এর পরে 10 বার বলবো। দেখো আমি বলছি যাওয়া নামক ভার্ব হচ্ছে গো, এই গো নামক ভার্বের একাধিক ভ্যারিয়েন্ট আছে, সিঙ্গুলার আর প্লুরাল যদি এইটুকু বিচার করতে চাই তাহলে একটা হচ্ছে গোস আর একটা হচ্ছে গো। গোসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, গোটা হচ্ছে প্লুরাল ফর্ম। তুমি প্রথমে এইটুকু বোঝো, এইটুকের সঙ্গে তোমার আস্থা আছে কিনা। গোসটা হচ্ছে সিঙ্গুলার আর গোটা হচ্ছে প্লুরাল, এইটুকু ক্লিয়ার? এখন বলে দিয়েছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেবে। রামটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আর গোসটা সিঙ্গুলার, তাই রামের পরে গোস বসেছে। ঠিক আছে, লেখো। নেক্সট, when two TWO or more MORE singular subjects সিঙ্গুলার SUB JECTS সাবজেক্ট ওইগুলো থাকবে, লিখে দিই। when two or more MORE singular subjects SUB JECTS are connected with CONNEC TED connected with and AND টাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই রাখবে। ঠিক আছে, the subject is considered to be plural, the subject is considered to be plural, হ্যাঁ, the subject is considered to be plural, full stop, hence the verb is plural. so তুমি হেন্স লিখতে সমস্যা বোধ করলে সো লেখো, the verb is plural. স্যার কনসিডার বানানো হলো CONSIDER SIDER ঠিক আছে? তাহলে এর অর্থটা কি দাঁড়ালো? বলা হলো যখন একাধিক সাবজেক্টস যখন এন্ড দ্বারা যুক্ত হবে এবং সেই সাবজেক্টস গুলো এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে যদি পৃথক পৃথক ব্যক্তিকে বোঝায় তাহলে টোটাল ক্লাস্টারটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করব এবং ওর পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার হবে। উদাহরণ দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে প্লুরালি। তো দেখো এখানে বললাম যে রামা ইজ আ গুড ম্যান, এর অর্থ কি? রাম একজন ভালো ছেলে। রাম একজন ভালো ছেলে। এখানে রামটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ইজটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এরপরে বলছি শ্যাম ইজ আ গুড বয়, শ্যামটা সিঙ্গুলার না প্লুরাল? ইজটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এখানে বলা হয়েছে যদি এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্টস এন্ড দ্বারা যুক্ত হয় এবং তারা যদি আলাদা আলাদা ব্যক্তিকে বুঝিয়ে থাকে, রাম কখনো শ্যাম হবে না, শ্যাম কখনো রাম হবে না, আলাদা আলাদাই থেকেই যাবে। তো এই ক্ষেত্রে এই ক্লাস্টারটাকে আমরা প্লুরাল ক্লাস্টার বলেই কনসিডার করব।
এবং তার পরবর্তীতে যে ভার্ব সেই ভার্বটা সিঙ্গুলার হবে না, তার পরিবর্তে প্লুরাল বসাতে হবে। যেমন দেখো যদি এইটাই লিখি রামা ইজ আ গুড বয় এন্ড স্যাম ইজ আ গুড বয়, তাই তো? হ্যাঁ শ্যাম, এখানে যে ইজ লিখেছিলাম আর গুড বয়েজ। যদি বুঝতে কারো সমস্যা হয় বলুন, না হলে উদাহরণটা টুকে হয়ে গেছে। এটাতে কারোর কোনো সমস্যা নেই তো? তাহলে তৃতীয়টা নেই। When two or more subjects are connected with and ওই অ্যান্ডটাকে একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই রাখবে। and indicate indicate বুঝেছো? indicate similar idea or thought, comma দিয়ে লেখো the subject is considered to be singular the subject is considered to be singular consider each to be singular and is considered to be is considered to be singular and to be singular and the verb is singular. আচ্ছা এই তোমাদের দুইজনের লেখা হয়ে গেছে? তোমার নাম কি সোমনাথ? সিমিলার এস আই এম আই এল ই আর ঠিক আছে। তোমার নাম সোমনাথ? সৌমেন। আর পাশের জন আরেকজন সুদীপ্ত। দেখো আমি বললাম কি যদি দুটো সিঙ্গুলার সাবজেক্টস এন্ড এর দ্বারা যুক্ত করা হয়, এখন এন্ড এর দ্বারা যুক্ত করার পরেও যদি দুইখানা সিঙ্গুলার সাবজেক্টস একই ধারণাকে প্রকাশ করে, একই ধারণা যার মধ্যে কোনো ভিন্নতা নেই, সেই রকম ক্ষেত্রে সাবজেক্টস গুলোকে আমরা সিঙ্গুলার বলেই কনসিডার করব এবং পরবর্তীতে যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটাও সিঙ্গুলার হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো বলছি রাইস এন্ড ডাল is my favorite food. Rice and dal are to be bought. এখানে দেখো দুইখানা সেন্টেন্স লিখেছি, একটা সেন্টেন্স আছে আর একটা সেন্টেন্স। একটু ভালো করে খেয়াল করো। প্রথমে নিচে সেন্টেন্সটা দেখো, এই যে অংশ রাইস এন্ড ডাল, চাল আর ডাল, এগুলো কি একই জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস। বলছি আর টু বি বট, চাল আর ডাল কিনতে হবে। তো এই যে চাল আর ডাল কিনতে হবে বললাম, এই ক্ষেত্রে চাল এক প্রকার, ডাল আর এক প্রকার। তো এই দুটো জিনিস কেনার জন্যই আমাকে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবেই মূল্যদান করতে হয়, তাই না? যিনি বিক্রেতা তাকে এই দুই ভিন্ন সামগ্রী কেনার জন্য আমাকে ভিন্ন ভাবেই মূল্যদান করতে হবে। তো এই ক্ষেত্রে এটা কি হয়ে গেছে, এই সাবজেক্টটাকে প্লুরাল সাবজেক্ট ধরা হয়েছে, এই ভার্বটাও কিন্তু প্লুরাল, পিভি। এটুকু বোঝা গিয়েছে? এখন যে নিয়ম লিখলাম সেখানে বললাম যদি দুইটা সাবজেক্টস এন্ড এর দ্বারা যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে যদি তারা একই বিষয় উপস্থাপিত করে, একই বিষয়, কোনো প্রকার ভিন্নতা নাই, যদি এই রকম হয়ে থাকে সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলারই থাকবে।
যেমন কেউ বলছে যে ফেভারিট ফুড মানে কি? প্রিয় খাদ্য, তাই তো? প্রিয় খাদ্য যখন বলছে রাইস এন্ড ডাল ইজ মাই ফেভারিট ফুড, এই ভাত আর ডালই হচ্ছে আমার প্রিয় খাদ্য। এইবার কনসিডার করে দেখো, আমি যখন প্রিয় খাদ্য বলে দাবি করতে চাইছি, আমাকে শুধু কি ভাত দিলেই সেটা প্রিয় খাদ্য হবে? কেবলমাত্র ডাল দিলেই প্রিয় খাদ্য হবে? না, ওই দুটোকে যখন আমি সংমিশ্রণ ঘটাতে পারবো, কেবল তখনই তা প্রিয় খাদ্য বলেই পরিগণিত হবে। আমরা যারা দোকানে মোমো কিনতে যাই, আলাদা করে দোকানদারকে বলতে হয় যে আমাকে স্যুপ দিতে হবে? দিতে হবে কি? কিন্তু স্যুপটা তৈরি করবার যা যা উপকরণ রয়েছে, দোকানদারকে আলাদা মূল্য দিয়ে কিনতে হয়েছিল। আমি দোকানে গিয়ে শুধুমাত্র স্যুপ কিনে আনতে পারি, যে আমাকে স্যুপ দিয়ে দেন। আমি দোকানে গিয়ে শুধুমাত্র পিঠে কিনে আনতে পারি, যে আমাকে কিছু কেকস দিয়ে দেন। কিন্তু যেই মুহূর্তে আমি মোমো কিনতে যাচ্ছি, মোমোর সঙ্গে স্যুপ এমনই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, দুটো যদিচ আলাদা বিষয়, কিন্তু আলাদা বিষয় দুটো কোনো একটা ধারণাকেই সুস্পষ্ট করে দিচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা সিঙ্গুলার বলে ধরবো না প্লুরাল বলে কনসিডার করব? এটাকে সিঙ্গুলার বলেই কনসিডার করতে হবে। একসাথে নিচ্ছে এবং একই ধারণা বলেই তাকে তুমি কিন্তু গণ্য করছো। কি বললাম বুঝতে পারলে না? ডাল আর ভাতটা হচ্ছে সিঙ্গুলার, ডালও সিঙ্গুলার, ভাতও সিঙ্গুলার, যখন এই মিক্সড হচ্ছে একদমই তাই। যখন ওটা তোমার প্রিয় খাদ্যের পর্যায়ে উন্নীত হবে, তখন ওটা ডেফিনেটলি সিঙ্গুলার। এরপরে তোমাকে সিঙ্গুলার ভার্বই ব্যবহার করতে হবে। কি বললাম বুঝেছো? এরকম অজস্র উদাহরণ রয়েছে। কেউ যদি বলেন যে ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ হবে, কারণ ওই ক্ষেত্রে শুধুমাত্র বাটারের ডাব্বায় যদি আমাকে চুবিয়ে দেয়, সেই ক্ষেত্রে প্রিয় খাদ্য বলবো না। আবার যদি আমাকে কেবলমাত্র রুটি খেতে দেয়, সেই ক্ষেত্রে প্রিয় ব্রেকফাস্ট বলছি না। বলছি কখন? দুটোকে মেলাতে পারছি যখন, ওই দুটো একত্রিত হয়ে একটা সিঙ্গুলার সাবজেক্ট ফর্ম করছে। বোঝা গিয়েছে? এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো যাচ্ছে। কি সমস্যা হয়ে যাচ্ছে না? না, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, একটু ক্লাস তো পড়া দেখ। क्या करते हैं? সাপোজ ধরো না কোন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান লিখবে পরে থাকবে। কোন এক জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে প্রধান শিক্ষক আসছেন এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট আসছেন। দুজনে আলাদা ব্যক্তি না একই ব্যক্তি? দুইজন আলাদা ব্যক্তি। তাহলে এর পরবর্তীতে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার। বলছি একজন প্রেসিডেন্ট আসছেন, স্কুল কমিটির প্রেসিডেন্ট, আর ওই স্কুলের প্রধান শিক্ষক আসছেন। কোন একটা মঞ্চে একই সঙ্গে দুইজন উপস্থিত হচ্ছে, সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। একই স্কুল থেকে আসছে দুই। তুমি কি মনে করো তুমি আর তোমার ভাই একই বাড়ি থেকে বেরোলে তারপর সিঙ্গুলার ভাব বসা উচিত? একজন আসছে আরেকজন তো নাও আসতে পারে। দুজনেই আসছে, দুজনের চটি জোড়া খোলা হয়ে গেছে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? হ্যাঁ, প্লুরালই হবে, কারণ দুটো তো আলাদা আলাদা মানুষ। সে একই স্কুল থেকে আসুক, একই গাড়িতে চড়ে আসুক, একই বাড়ি হতে আসুক, আদতে তো মানুষ দুটো আলাদা। তাহলে দুটো ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসিয়ে দেব। এই বেলা দেখো, এমনও তো হতে পারে যিনি প্রধান শিক্ষক হয়েছেন তিনি আবার কোনোভাবে গিয়ে ওই স্কুল কমিটির প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। এই বেলা ওই মানুষটা যখন মঞ্চের উপরে আসছে, একজন আসছে না দুইজন আসছে? একজনই আসছে। আমি সিঙ্গুলার ভার্ব দেবো না প্লুরাল ভার্ব দেবো? এই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব দেবো। তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছো তো? আমি যেই মুহূর্তে বললাম প্রেসিডেন্ট আসছেন, আমি যেই মুহূর্তেই বললাম যে প্রেসিডেন্ট আসছেন এবং সেই সঙ্গে হেডমাস্টার আসছে, এনারা একজন না দুইজন? দুটো তো আলাদা ব্যক্তি। তাহলে এই দুটো ব্যক্তি যখন মঞ্চের উপর আসছেন, এই ভাবটা প্লুরাল দেবো না প্লুরাল দিচ্ছি। এখন বলছি একজন যিনি হেডমাস্টার তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন,
তো এই মানুষটা যখন মঞ্চের উপরে আসবে তখন সিঙ্গুলার দেব না প্লুরাল দেব? তখন সিঙ্গুলার দেব, এটা বেশ বোঝা গেছে। এখন এই সেন্টেন্স দুটো দেখে বলো কোন ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসবে আর কোন ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে। আর যে যা কিছু বলবে তার কিন্তু তার সপক্ষে যুক্তি দেখাতে হবে। বলো কে বলবে? একটু দেখে ইংলিশ করে দেখো স্যার, এটা হচ্ছে দ্য হেডমাস্টার। এইটা ওইটা বলে কিছু নেই, 1 নম্বর আর 2 নম্বর। আর 2 নম্বরটাই বলছি আমরা, দ্য হেডমাস্টার এন্ড প্রেসিডেন্ট আর কামিং হবে। আর কামিং আর তুমি মনে করছো যে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক আলাদা, তাই তো? তোমার এইটাই কনসেপ্ট তো, যে এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক আলাদা। হ্যাঁ, তাহলে এই ভদ্রলোক আর এই উপরটা ইজ হবে, নিচেরটা আর হবে, কারণ ওখানে দা হেডমাস্টার এন্ড দা প্রেসিডেন্ট দেওয়া আছে, আর এইখানটা দা হেডমাস্টার এন্ড প্রেসিডেন্ট দেওয়া আছে। তুমি একদম ঠিক বললে, ঠিক বলো। এখানে দেখো, যদি দুটো আলাদা ব্যক্তি থেকে থাকে, ব্যক্তি সত্তা যখন আলাদা, তখন দা আর্টিকেলটা দুইবার বসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওখানে আর হবে আর হবে, আর দি প্রেসিডেন্ট, এই দিটা রয়েছে বলেই কিন্তু দুটো ব্যক্তি যে আলাদা আলাদা। এইটুকু সুস্পষ্টভাবেই বোঝা গেল। হ্যাঁ। কথাটা কি বোঝা গিয়েছে? এই ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে ব্যবহার বসেছিল একবারই মাত্র বসেছে। এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। তাহলে এই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এইটাই বলতে গিয়ে উল্টা বলে দিয়েছে। বলো ভয় মটরগানের চাকা মাঝে মাঝে মাটি লেগে যায়। দেখো এটা বুঝেছি, ঠিক বুঝিয়ে গেছে। ঠিক ভুলে গেল সমস্যা। তোমরা বুঝতে পারছো? বুঝতে না পারলে বলবে, সংকোচ করে কারণ নেই। দিটাকে মার্ক করে রাখো, নাহলে বাড়িতে গিয়ে আর কোনো রকম লিংক পাবে না। ঠিক আছে, মুছে দিই। হ্যাঁ আচ্ছা দেখো, একটা কথা বলি, ধরে নাও কোন একটা কাজ আমি করেছি, ঠিক আছে, তুমি করেছো আর সে করেছে, সেটাকে যে কেউ ধরিয়ে আচ্ছা হলো তাই। তো ধরে নাও কোন একটা কাজ আমি করেছি, তুমি করেছো আর সে করেছে। সেন্টেন্সে লেখা হচ্ছে আমি, তুমি আর সে। এখন ইংরেজিতে আমি এটা বসাবো তারপর কোনটা, এর কোনো নিয়ম আছে? আমি, তুমি, সে। আই ইউ আর হি, তাহলে আই ইউ এন্ড হি, এটা কোনো ভাবেই বসানো যায় না। তাহলে আমরা এটাকে সাজাবো কিভাবে? এটাকে সাজাতে হবে 231 এর নিয়ম অনুসারে। ঠিক আছে, 231 এর নিয়ম মানে কি দেখো? আমাদের সবাই 3 নম্বর চলবে। হ্যাঁ বুঝলাম না। 3 নম্বর নিয়ম থেকে ডাইরেক্ট 231 একদমই, ওটা 231 এর নিয়ম না। এই এটা হচ্ছে এই 200টা অর্থ কি? সেকেন্ড পারসন। ইউ হবে, তারপরে 3 এর অর্থ হচ্ছে থার্ড পারসন, আর 1 এর অর্থ হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি একাধিক পারসন থেকে থাকে তাহলে আমরা 231 অনুসারেই সেটাকে সাজাবো। এটা ভালো কাজের ক্ষেত্রে, মানে ইউ হি আর আই, এটাকে লিখতে হবে কি ইউ হি আই, কামা হি এন্ড আই। হলো, এবারে কি করেছি? ইউ হি এন্ড আই হেল্প দা পুয়ার ম্যান। এবারে ধরো নাও এই আমি, তুমি আর সে মিলে কারোর কুকুর চুরি করেছে, এটা নিশ্চয়ই ভালো কাজ না? এইরকম একটা কাজের ক্ষেত্রে কি করতে হবে? আমাকে 1 2 3 অনুসারে সাজাতে হবে। অর্থাৎ প্রথমে লিখতে হবে আই ইউ এন্ড হি। এটা খারাপ কাজের ক্ষেত্রে। এটা খারাপ কাজের ক্ষেত্রে।
ঠিক আছে মানে ও ঠিকই বলেছে যে খারাপ কাজের ক্ষেত্রে ভাগটা কেন হবে ভাগটা কি ভালো কাজের জন্য একটা করব খারাপ কাজের জন্য একটা করব কারণ না খুব ভালো ভ্যালিড একটা কোয়েশ্চেন আচ্ছা এই চুরি করলে পুলিশে কেন ধরে নিয়ে যায় আর গরিবদের সহযোগিতা করলে মঞ্চের উপর ধরে কেন পুরস্কার দেয় তুমি বলবে না হার মানবে খারাপ কাজের জন্য ওটা করছে ভালো কাজের জন্য ওটা করছে এটা নিয়ম এইরকম ভাবে গ্রামারিয়ানরা সেট করে রেখেছে তোমাকে মেনে নিতে হবে যে এগুলো লিখিয়ে দিচ্ছি লিখে নাও লেখো when subjects of subjects of different depend not a different নয় হচ্ছে different when subjects of different persons are used in a sentence ঠিক আছে these are arranged ওই 2 3 1 these are arranged 2 3 1 ঠিক আছে একটা উদাহরণ লিখে দিচ্ছি লিখে নাও বাড়িতে গেলে বুঝতে সুবিধা হবে লেখ স্যার ডু মানে হচ্ছে ওই সেকেন্ড পারসন তো এটা ভালো কাজের জন্য যেটা আরে সেটা ঠিক আছে আমি 2 3 1 মানে 2 মানে সেকেন্ড পারসন তো একদম আর থার্ড পারসন ওটা সিঙ্গুলার নাম্বার না সিঙ্গুলার নাম্বার এখান থেকে একটা লিখছি আই ইউ এন্ড হি তাহলে আইটার নিচে লেখো 1 ইউ এর নিচে লেখো 2 হি এর নিচে লেখো 3 helped the poor man ইউ হিম এন্ড হি এটা লিখে এর পাশে একটা বক্স একে ক্রস চিহ্ন দিয়ে দেবে হেল্প দা পোর ম্যান হ্যাঁ হেল্প দা পুয়ার ম্যান ওই লিখে ওর পাশে একটা ব্র্যাকেট মানে বক্সের মধ্যে ক্রস চিহ্ন দিয়ে দেবে এইগুলো লিখে নাও বাড়িতে গেলে বুঝতে সুবিধা হবে তোমাদের সব বাড়ি কোথায় 1200 এখানে 30 মিনিটে বাড়ি কোথায় বাড়ি মইতে তোমার গুড়ের কোথায় হ্যাঁ চিনবো না কেন সুদীপদের বাড়ির কাছে যে ছবি আঁকে সুদীপ হ্যাঁ পালপাড়া ওইদিকে গুড়েরহাট হ্যাঁ হ্যাঁ উদয় কৃষ্ণ মৃধার বাড়ির দিকে ও খুব কাছের সম্পর্ক ভাবতে চট চোখ বন্ধ করলে বুঝতে পারা যায় মোটামুটি ওই গৌরাঙ্গ তাদের বাড়ির কাছাকাছি তাই আচ্ছা তোমার বাড়ি হ্যাঁ তোমার কঙ্কন দিঘি হ্যাঁ আচ্ছা আর ইমপ্রপার হলে কোথায় হবে আচ্ছা তোমার আমার বাড়ি মইপিটে আমি বাসতে বাড়ি আসি কোথায় বাসতে 2 নম্বর থেকে সামনে রায়নগরের কোথায়
রাইনগরই ওই যে রাইনগর যে পডকাস্ট আছে না কলের পাশে হ্যাঁ চ্যানেল ওই সঙ্গে ওখানে আচ্ছা দেখ আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই সামনে স্টেশনে এই যে স্টেশন স্টেট ব্যাংক এই স্টেট আর্ধ মহেশতলা ওটা আর্ধি মহেশতলা হচ্ছে আর্ধ মহেশতলা দেখ এটা বোঝা গিয়েছে তো হ্যাঁ আচ্ছা তাহলে বললাম কি যদি ভালো কাজের ক্ষেত্রে হয়ে থাকে এইভাবে এগুলোকে অ্যারেঞ্জ করে পড়তে লিখে নাও ফর এফ ও আর ওর লেখুন এখন না ও লিখিনি ও লিখিনি ছেলে for foul deed foul deed d double d একসাথে for foul deed বুঝছো the pronouns are arranged for foul deed the pronouns are arranged এক দুই তিন বলো ফাউল ডিডের বাংলা মানে হচ্ছে খারাপ কাজ দেখো এইটা লিখে দিই এক দুই তিন আই ইউ এন্ড হি স্টোল দ্য মানি আমি তুমি আর সে টাকাটাই চুরি করেছি পশ্চিমবঙ্গে চুরি করে এখন একজন অরণ্য দিয়ে না না চুরি করেছে পশ্চিমবঙ্গে চুরি করা সে হচ্ছে আবহাওয়া আমাদের থেকে বৃষ্টি চুরি করে নেয় শীত ঠান্ডা গ্রীষ্ম ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এরপরে আমরা কয়েকটা জিনিস বলে দিই তুমি এই যে উচ্চারণ নিয়ে বলছিলে না ওই যে ডিফারেন্ট ওটা ডিফারেন্ট না দ্যাটস কল্ড ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ ওটা ডিফা না ডিফারেন্ট এরকম বেশ কতগুলো শব্দ আছে যার উচ্চারণ আমরা প্রায় হচ্ছে ভুল করি তোমরা যারা যারা আর্টস নিয়ে পড়েছিলে এই একটা সাবজেক্ট ছিল না এটা তোমরা এডুকেশন বলে অভ্যস্ত but in the true sense it is not education this is called education হ্যাঁ যদি আমার কথাতে কারণ বিন্দু মাত্র সংশয় জাগে বাড়িতে যে কোনো ডিকশনারি অক্সফোর্ডের হোক একটু খুলে দেখে নেবে এখানে দেয়া আছে একার বর্গীয়জ হর্ষ এডুকেশন তারপর আমরা কে শান শান না শন এডুকেশন ওকে তারপর ধরুন এম এ আর কে যেটা উচ্চারণ কি হয় মার্কেট হ্যাঁ মার্কেট এর উচ্চারণ হচ্ছে মার্কেট এই আর হচ্ছে মার্কেট মার্কেট হ্যাঁ এর উচ্চারণ হচ্ছে মার্কেট এটার উচ্চারণ কি হয় আ এ হবে না আ হবে আ হবে না এ হবে এ হবেই না এ ও কিছু কিছু আসলে কিছু কিছু ক্ষেত্রটা কি বৃষ্টি হওয়ার সময় আপনি বলবেন দেখো যখন আমরা বর্ণমালার বর্ণরূপে পড়ি হ্যাঁ ছোটবেলাতে অ আ ক খ পড়েছিলাম না এগুলো হচ্ছে বর্ণমালার এক একটা বর্ণ বর্ণমালার বর্ণরূপে পড়লে এর উচ্চারণটা হবে এ যেটা তোমরা আমরা শুনে অভ্যস্ত আর যখন এটাকে আমরা আর্টিকেল রূপে ব্যবহার করব তখন এর উচ্চারণটা হবে আ ঠিক আছে রাম রাম মানে কি আরে ওই রাম মানেটা একবার বাড়িতে গিয়ে সার্চ করে দেখো আর এম এ এটাই হচ্ছে রাম বানা আর আর এম র্যাম মানে হচ্ছে এরা